সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করি। আমরা এখানে মানি মার্কেটও আমরা সম্পৃক্ত করি, মানি মার্কেটে যারা আছেন তারাও সম্পৃক্ত হন। কিন্তু গত কিছুদিন ধরে পুঁজিবাজারের অবস্থা এমন দাঁড়িয়েছে যে শুধু পুঁজিবাজার নিয়েই আলোচনা করতে হচ্ছে আমাদের। কারণ আপনারা দেখেছেন যে 2016 শুরু হওয়ার পর থেকে বাজারটা একটি ইতিবাচক ধারায় ছিল প্রথম 2 সপ্তাহ। তারপরেই কেন যেন বাজারেটা একটু এলোমেলো হয়ে গেল এবং এই বাজারের এখন আস্থা নেই বললেই চলে। নতুন বিনিয়োগকারী তো আসছেনই না, যারা আছেন তারাও কখন শেয়ার বিক্রি করবেন করে এই বাজার থেকে চলে যাবেন, মনে হচ্ছে এরকমই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন এই আস্থাহীনতা, কেন নতুন বিনিয়োগ আসছে না, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিএসসির সাবেক সহসভাপতি মিজানুর রহমান খান, আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আনিসুর রহমান। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করে আমাদের যে কোনো মতামত জানাতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন। মিজান ভাই, এই যে বাজারের যে এখন পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে, একটি কথা প্রচলিত যেটা হচ্ছে যে অতিরিক্ত হস্তক্ষেপ ডিএসসি, সিএসসি এবং বিএসএসির, এবং আপনি দেখেন যে প্রথম 2 সপ্তাহ পর আমরা যেটা জেনেছি যে এই নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে লোক সরাসরি কর্মকর্তারা যে বিভিন্ন ব্রোকারেজ হাউসে গিয়েছেন, তথ্য নিয়েছেন। এখন এটা বাজারে এরকম একটা কথা আছে যে হানা দিয়েছেন। বিষয়টা এরকম নেতিবাচক এমনভাবে গেছে যে গত 5 বছরে কোনো বাজারে আস্থা নাই। যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে একটু সার্কুলার আসলো এবং সেখানে বিএসসিসির চেষ্টা ছিল, আপনারা যারা নেতা ছিলেন অ্যাসোসিয়েশনে ডিএসসিসিএস, তারাও চেষ্টা করে একটা ইতিবাচক একটা মনোভাব যখন এসেছে, অর্থমন্ত্রী যখন পজিটিভ কথা বলেছেন, দেশের প্রধানমন্ত্রী যখন পজিটিভ কথা বলেছেন, বাজার ইতিবাচক হচ্ছিল, 2016 বাজার ভালো যাবে সবাই বলছিল। তারপরে যখন এরকম অতিরিক্ত হস্তক্ষেপ, নতুন বিনিয়োগকারীরা কিন্তু আর যারা সাইডলাইনে ছিলেন তারা কিন্তু আর আসেন নাই, এবং তার প্রতিফলন কি এখন হচ্ছে কিনা? না, থ্যাংক ইউ হাসিব, আপনি কিছুটা ঠিকই বলেছেন। কারণ 2010 থেকে 15 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি বাজার কিন্তু স্লাইড করেছে। তো এখানে অনেক কিছু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কিছু কাজ করেছে। তো বাজারটা আপনার ফার্স্ট উইকের পর থেকে জানুয়ারির কিন্তু একটু একটু করে বাড়তেছিল। তো সম্ভবত বোধহয় 19 তারিখে এখানে অনেকগুলো টিম অনেকগুলো হাউসে মানে গিয়েছে আর কি, যে কাগজপত্র নিয়ে আসছে। তো এটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বাজারে। এতে করে এরপর থেকে কিন্তু বাজারটা পড়তেছিল আর কি, 7-8টা ওয়ার্কিং ডে কন্টিনিউয়াস স্লাইড করেছে আর কি। তো আমার মনে হয় কিছুটা মানে ওভার সার্ভিলেন্স বা মনিটরিং করা হয়েছে, এবং অনেক হাউসে চিঠিপত্র দিয়েছে আর কি। তো এ ব্যাপারে 2 রেগুলেটর থেকে আমার মনে হয় যে আরও আর কি চিন্তা করা দরকার, এবং মানে রিজনেবলি সার্ভিলেন্স করা উচিত আর কি। কারণ মার্কেট এখন এইরকম করলে যদি হাউসে হাউসে লোক যায়, তারপর চিঠিপত্র দেয়, তাইলে এখানে তো যারা বিনিয়োগ করবে বা শেয়ার বাড়তেছিল সেটা তো সেখানে আর থাকবে না। আপনি ধরেন একটা শেয়ার 2010-এ 560 টাকা ছিল, 570 টাকা ছিল, সেই শেয়ারটার দাম এখন 20 টাকা, মানে 12 টাকা চলে আসছে। সেইখানে যদি আপনার 20% শেয়ারটা বাড়ে 20 টাকার থেকে, 20%-এ 4 টাকা, 24 টাকা। এখন 24 টাকা হলে যদি আপনি চিঠি দিতে থাকেন, আপনি যদি মনিটরিং করেন, কাগজপত্র নিয়ে আসেন, তাহলে তো আর এটা মানে এই শেয়ার আর বাড়তে পারবে না। তাহলে কি হলো, পার্মানেন্টলি ওইসব ক্লায়েন্টদের শেয়ারে তাদের লস হয়ে যাবে। কাজে এই জিনিসগুলি মনে হয় দেখা দরকার আর কি। এবং যারা রেগুলেটর আছে তারা মানে কনসাসলি মনিটরিংটা করা দরকার আর কি, সার্ভিলেন্স করা উচিত। কারণ 20 টাকা থেকে 24 টাকা হলো, শেয়ারটা তো 50 টাকা ওঠে নাই। আপনি 50 টাকা উঠলে সার্ভিলেন্স করেন ঠিক মতে, কেন শেয়ার কিনছে, কেন কিনতেছে। শেয়ারের দাম বাড়লেই যদি আপনি ধরেন, টুটি চেপে ধরেন, তাহলে তো প্রাইস হবে না, মার্কেট হবে না। আর আপনি জানেন মার্কেটে কিন্তু লিকুইডিটির খুব অভাব আছে। এখন সব শেয়ার কিন্তু একসাথে বাড়তে পারবে না। আপনার 10টা, 15টা, 20টা শেয়ার বাড়বে, সেখানে বাড়তে দিতে হবে। একটা পর্যায়ে গেলে অটোমেটিক্যালি এটা কারেকশন হয়ে যাবে, তখন যেটা বাড়ে নাই সেই শেয়ারটা আবার বাই হবে। অথবা নতুন ফান্ড তারা দেখবে, নতুন যারা বায়ার হবে তারা দেখবে যে মার্কেট তো বাড়তেছে, শেয়ারের দাম বাড়তেছে, ঠিক আছে, এই 5টা শেয়ার বাড়ে নাই, আমরা ওই 5টা শেয়ার কিনি। তো ওই
ওইভাবে আপনাকে অবজার্ভ করতে হবে। একটা শেয়ার যদি 50% 100% বাড়ে, তাহলে আপনি দেখতে পারেন যে কেন বাড়তেছে। আপনার 10% 100% বিষয়টা 15% হচ্ছে যে বাড়লে 100 টাকা শেয়ার যদি এখন 15 টাকা আসে, সে 7 টাকা বাড়লেই তার 50% হয়ে যাচ্ছে, বা Right. 7.5 টাকা বাড়লে। তো এখন সেটা যদি এইভাবে ক্যালকুলেশন করা হয়, তাহলে তো এখানে যারা নতুন করে বিনিয়োগ করতে আসবেন তারা তো দেখবেন যে বাড়লেই হস্তক্ষেপ হচ্ছে। আনিস ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে মিজান ভাই যে কথাগুলো বললেন যে চিঠি দেয়া এবং সরাসরি লোক যে হস্তক্ষেপ করা বা তথ্য নেওয়া, তো এইটা কেন দরকার হয়? এখন তো ডিএসসি, সিএসসি, এসএসসির কাছে এমন সব সফটওয়্যার আছে, তারা তো দেখতে পাচ্ছেন কে কোথায় কি করছে। তো সরাসরি কেন ফিজিক্যালি যেতে হচ্ছে, এবং এটা কি আতঙ্ক সৃষ্টি করছে কিনা? মিজান ভাইয়ের সাথে আরেকটু আমি অ্যাড করতে চাই যে আমি জানি একটি ব্রোকারেজ হাউস থেকে আমাকে মানে বলা হয়েছে যে তার হাউসে একদিনে 5টা চিঠি দেওয়া হয়েছে ডিএসসি থেকে। তো আবার এখন এই চিঠি তো দিতেই পারে, কিন্তু হঠাৎ করে একসাথে ডিএসসি, সিএসসি, এসএসসি থেকে এইভাবে করলে বাজারে কি নেতিবাচক প্রভাব ফেলছে, নাকি এটা স্বচ্ছতা, জবাবদিহিতা আরও বাড়ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মিজান ভাইয়ের স্টেটমেন্ট থেকে একটু স্টার্ট করতে চাই। দিস ইজ ট্রু যে আমাদের মার্কেটটা গত 5 বছরে নামতে নামতে এমন এক জায়গায় এসেছে যে এটা বটম লেভেলের থেকেও বটম লেভেলে নেমে গেছে। এখানে 500 টাকার একটা শেয়ার কিন্তু এখন 10 টাকা 12 টাকায় নেমে গেছে। আমাকে চিন্তা করতে হবে যে 500 টাকার শেয়ারটা বাই নাই করুক, 200 টাকায় যে শেয়ারটা বাই করেছে তারও তো 200 টাকা বাই করলেও কিন্তু তার পুঁজি নেই। 500 টাকার লেভেল থেকে যদি আমি কম্পেয়ার করি, 200 টাকার শেয়ারটা যে বাই করেছে সেটা রিজনেবল প্রাইস ধরে নিলাম, কিন্তু তার পুঁজি তো এখন 20%ও নাই। 200 টাকা বাই করলেও 20% নাই। এখন প্রশ্ন হলো যারা এটা অ্যাক্সেস মনিটরিং করতেছেন, ওনারা এই যে 500 টাকার থেকে যে 12 টাকা বা 20 টাকায় শেয়ারটা প্রাইস এসেছে, ওনারা এই ডিক্লাইনের সময় কতদিন কয়বার চিঠি দিয়েছেন? দেন নাই। ডিক্লাইনের সময় কিন্তু ওনারা কোনোদিন চিঠি দিয়ে জানতে চায় নাই যে ওনার শেয়ারটার প্রাইস এইভাবে অ্যাব্রাপ্টলি নেমে যাচ্ছে কেন, কোনোদিন চিঠিপত্র দেন নাই। কিন্তু যখনই এখন একটা বটম লেভেল থেকে এটা পিক করতে স্টার্ট করতেছে, তখনই ওনারা অ্যাক্সেস মনিটরিং স্টার্ট করে দিয়েছে। মনিটরিং অবশ্যই করবেন, মনিটরিং অবশ্যই ভালো করতেই হবে, না হলে হবে না। কিন্তু অ্যাক্সেস মনিটরিংটা অবশ্যই খারাপ। যেভাবে উনি যেহেতু ব্রোকারেজ হাউস চালাচ্ছেন, উনিই ভালো জানেন যেভাবে ব্রোকারেজ হাউসে হানা দিচ্ছে, ডেফিনেটলি ব্রোকারেজ হাউসের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, ইনভেস্টরদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। এটা অবশ্যই মার্কেটের জন্য সুফল বয়ে আনবে না। খারাপ শেয়ার যদি বাড়ে তাহলে দিবে না, মানে হানা বা আপনি যেটা আপনার কথা। এখন প্রশ্ন হলো কি, মার্কেটে আমাদের ব্যাংকিং সেক্টরে কিন্তু সত্যি সত্যি অ্যাক্সেস লিকুইডিটি আছে। আপনি বিনিয়োগ যদি করতে চান, রেট অফ রিটার্ন যদি আপনি দেখেন, আমাদের 7%-এ আপনার এফডিআর তার অনেক কম, 6%-এ করতে হয়। তারপরে আবার ট্যাক্স ওখান থেকে যখন প্রফিটটা দিবে বা আপনার ইন্টারেস্টটা দেবে, তখন ট্যাক্সটা কেটে নিবে। ওটা যদি চিন্তা করা হয়, তাহলে ওই অ্যাক্সেস লিকুইডিটিটা আমাদের মার্কেটে তো চলে আসার কথা। এবং আমি যদি এই মার্কেট থেকে 20%ও আমি যদি রিজনেবল দেখি, একটা হলো ক্যাপিটাল গেইন, একটা হলো আমার ডিভিডেন্ড আকারে, দুটাকে যদি আমি ক্যালকুলেট করি, 20% যদি আমি এখান থেকে আর্ন করতে পারি, তাহলে কেন এই মার্কেটে আসবে না? আসার তো কথা, কিন্তু আসছে না কেন? আসতেছে না। আসা শুরু করেছিল জানুয়ারিতে, তারপরে কেন সেটা বন্ধ হয়ে গেল? এখানে অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটা কারণ চিহ্নিত করেছি। একটা হলো আমাদের রেগুলেটরি বডিগুলো বা যে কর্তা ব্যক্তিরা রয়েছে বিভিন্ন পজিশনে, ওনারা এমনভাবে নেগেটিভ কমেন্ট করে ফেলতেছেন ইকোনমি নিয়ে, আমাদের মার্কেট নিয়ে। এই মার্কেট একটা জুয়াখানার মার্কেট, এখানে কেন বিনিয়োগ করতে আসবে? যদি ওনাদের পক্ষ থেকে এই ধরনের কথা চলে আসে, তাহলে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তাহলে আসবে কীভাবে? এখানে অবশ্যই একটা প্রবলেম হবে। নেক্সট আসেন পলিসি ইনকনসিস্টেন্সি। আমাদের মধ্যে আজকে যে পলিসি করতেছে, এই পলিসিটা কিন্তু কনসিস্টেন্সি নেই। আমি একটা উদাহরণ দিই আপনাকে, তিতাস গ্যাস। তিতাস গ্যাসের প্রাইস যখন, গ্যাস প্রাইস যখন বাড়বে, তো ন্যাচারালি তিতাস গ্যাসের শেয়ারটার প্রাইস অটোমেটিক্যালি 62-65 লেভেল থেকে আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে কিন্তু 78 টাচ করেছিল। কারণটা হলো যে সবাই জানতে যে গ্যাস প্রাইস যখন বাড়বে, তাহলে তিতাস গ্যাসের প্রফিটেবিলিটি বেড়ে যাবে, বটমটা ইপিএস তার বেড়ে যাবে। কি হলো, যখন রেগুলেটরি বা ওই যে এনার্জি রেগুলেটরি কমিশন যখন তো প্রাইসটা তার ফিক্স আপ করলো,
ওনারা যে বিভিন্ন স্টেক হোল্ডারদের যে প্রাইস কে কতটুকু পাবে, এই প্রাইসের মধ্যে কে কতটুকু পাবে, গভর্নমেন্ট কতটুকু পাবে, ট্যাক্স কতটুকু পাবে, এটা ঠিকঠাক করলো। আনফর্চুনেটলি যে এটা যে একটা পাবলিকলি লিস্টেড কোম্পানি, এর যে একটা প্রফিট মার্জিন ছিল, সেই প্রফিট মার্জিনটাকে ওনারা অ্যাব্রাপ্টলি এত কমিয়ে দিয়েছেন, সেটা এখন 30% নেমে গেছে। তার দেখেন এটার ইফেক্ট শুধু তিতাস গ্যাস না, যতগুলো গভর্নমেন্ট কোম্পানি ছিল এনার্জি সেক্টরে, ফুয়েল সেক্টরে, সবগুলোতে গিয়ে এফেক্ট করেছে, হ্যাঁ, ভাই, মার্কেটের কনফিডেন্স নষ্ট এই জায়গায় হয়েছে। আসবে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, কি জানতে যাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। যে আমি মীর আব্বাস আলী ঢাকা থেকে বলছি। জি বলুন। আমাদের হলে গিয়ে যে এসএসসি ডিএসসির যারা কর্তা ব্যক্তিরা আছে এই ইয়ের সাথে সংশ্লিষ্ট, তারা এই যে অখ্যাত এই যে কুখ্যাত এই যে শেয়ার আইটিসি এই যে 10 টাকা ফেস ভ্যালুতে এনে এই যে 80 টাকা 90 টাকা উঠায়, তখন তাদেরকে কিছু বলে না, যেহেতু তারা ভাগ পায়। হ্যাঁ, তাদের নামে বেনামে বিভিন্ন রকমের ভাগ পায়, তারা হইলে গিয়ে এটা কিছু বলে না। অথচ এই যে ঢাকা ডাইনিংয়ের মতো হইলে গিয়ে একটা শেয়ার যখন হইলে গিয়ে 80 টাকা 90 টাকা ছিল বা 100 টাকা ছিল, সেই শেয়ারটা এখন 10 টাকা, সেটা 2 টাকা 1 টাকা বাড়লে এই যে চিঠি দিয়ে ইতালি হইলে গিয়ে এই যারা ইনভেস্টর ছিল তারা কিভাবে তাদের হইলে গিয়ে টাকাটা ফেরত পাবে? আমি বিনীতভাবে এই যে দুইজন অতিথি তাদের কাছ থেকে জানতে চাই। আমাদের একটা আশা আছে যে আমরা এই যে ইউনাইটেড ইয়ারে এই যে পয়সা ইনভেস্ট করছি, এই যে কি বলে তিতাসে ভালো শেয়ার, গভর্নমেন্টের শেয়ার, এইভাবে হইলে কিভাবে আমাদের আত্মহত্যা করা ছাড়া তাই বিনিয়োগকারীদের তো রাস্তা খোলা নেই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার সাথে আমিও একমত পোষণ করে বলতে চাই যে যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারা আসলে এই জিনিসটা কেন বুঝতে পারছেন না যে শেয়ারের দাম বাজার নির্ধারণ করবে, এটা বাড়বে কমবে। কমার সময় তারা কিছুই বলেন না, বাড়ার সময় কেন তারা এত মনিটরিংয়ে এত ব্যস্ত হন, কেন যে শেয়ার বাড়তে পারবে না, সেই বিষয়টি মনে হচ্ছে এরকমই যে কোনো শেয়ারের দাম বাড়তে পারবে না। মানে এটা তো আসলে হওয়া উচিত না। আমরা পৃথিবীর কোথাও স্টক এক্সচেঞ্জগুলো থেকে এরকম মনিটরিং দেখি না। মনিটরিং অবশ্যই হবে, মনিটরিং হবে, তার কাছে সফটওয়্যার আছে, সে তো সব তথ্য দেখতে পাচ্ছে। কিন্তু যখন আপনি যখন কোনো শেয়ারের দাম বাড়ছে, তখন যদি আপনি যে সেটা আটকে দিচ্ছেন, তাহলে মানে এটা কেন করছেন? শেয়ারের দাম বাড়তে পারবে না মানে কোন প্রাইসে গেলে এটা অযৌক্তিক, কোন প্রাইসে গেলে এটা যৌক্তিক না, সেটি আসলে নির্ধারণ করবে কে? এই বিনিয়োগকারী যে প্রশ্ন করলেন সেটি যদি উত্তর দেন। না, সেটা উনি রাইটলি সেড। এখন রেগুলেটর শুধু এসএসসি এবং ডিএসসি না, রেগুলেটর কিন্তু আরও আছে। বাংলাদেশ ব্যাংকও একটা রেগুলেটর আপনার এই ক্যাপিটাল মার্কেট রিলেটেড। তারপরে যেমন রিসেন্টলি এনার্জি রেগুলেটরি কমিশন। আমি একটা কথা বলতে চাই যে এনার্জি রেগুলেটরি কমিশন তারা শুধু এই মার্কেটেরই ক্ষতি করে নাই, গভর্নমেন্টেরও চরম ক্ষতি করছে। আপনি দেখেন তিতাস গ্যাসের মার্কেট ক্যাপ ছিল 7,500 8,000 কোটি টাকা। এইখানে আমি একটু যোগ করতে চাই, আপনি এনার্জি রেগুলেটরি কমিশনেরই বারবার সবাই আপনারা বলছেন, বিভিন্ন সময় বলছেন যে তাদের দোষ। এই যে আপনি বলছেন যে 19 তারিখ বা 17 তারিখ যেটাই হোক, গত মাসের যে নিয়ন্ত্রক সংস্থা থেকে ডিএসসি বা এসএসসি যেখান থেকেই হোক, যে বিভিন্ন হাউজে যে তথ্য নেওয়া, এটা একটা আতঙ্ক তৈরি করেছে। এই যে কর্মকর্তা যারা গেলেন, তাদের কি দায়িত্ব ছিল না এই যে এনার্জি রেগুলেটরি কমিশনে যাওয়া? তাদের কি দায়িত্ব ছিল না অর্থ মন্ত্রণালয়ে যাওয়া? তাদের কি দায়িত্ব ছিল না এইটা নিয়ে যে সরকারি নীতি নির্ধারণী মহল যে আছে তাদের সাথে কথা বলা? কেন আমাদের মানে বিএসইসির সাথে আলোচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল? এটা যদি করতো, বিনিয়োগকারীদের আস্থা কি বাড়তো না কমতো? আপনি দেখেন যে তিতাস ব্রাকিপেল থেকে বিক্রি হয়েছে তিতাসের শেয়ারগুলো, এবং একজন ফরেনার সে অনেক শেয়ার বিক্রি করে দিয়েছেন। তো ওই যে বিনিয়োগকারী যে বিক্রি করেছেন, তিনি কি এই ধরনের কর্মকাণ্ড হলে তিনি কি বিক্রি করতেন কিনা, আবার কিংবা তিনি নতুন করে বিনিয়োগ করতেন কিনা অন্য শেয়ারে, যদি এই ধরনের কর্মকাণ্ড হতো? যে তিতাসের যারা করেছেন তাদের সাথে যোগাযোগ, সরকারের সাথে যোগাযোগ, সেটা না দেখে কোনো শেয়ার বাড়ছে আপনি তখন আটকে দিচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে এটা কি আইনে আছে কিনা? না, এখন কোশ্চেন হলো আপনার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো আগে জানে না কি করবে, তারা কি করবে। তারা হঠাৎ করে একটা পলিসি করে বোর্ড মিটিং করে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। তাদের উচিত ছিল এটা আমাদের রেগুলেটরের সাথে আলাপ করে যে এটা আমরা এই পলিসি করতে চাই, এটাতে কোনো এফেক্ট হবে কিনা বাজারে। তো এই যে এফেক্টটা, এই এফেক্টটা তো শুধু
জনগণের ক্ষতি হয় না, গভর্নমেন্টেরও ক্ষতি করেছে। আপনার অন্যান্য তেল কোম্পানিগুলির শেয়ার অ্যাব্রাপ্টলি পড়ে যাচ্ছে, বায়ার নাই এগুলোতে। আপনার তিতাস কে গ্যাস বাই করবে? আপনি যদি কোনো Buyer শেয়ার নাই। ধরেন এখন তিতাস 42 থেকে আজকে একটু বেড়েছে, যদি এই লেভেলে আপনি এখন না, huge এটা বেড়ে থাকবে না তো, মানে যতক্ষণ ওই- এই লেভেলে যদি আপনি হিউজ পরিমাণে তিতাস কিনেন, এখন আপনার যদি মানে পুরো কবে শেয়ার বাজারে এসেছেন, কোত্থেকে টাকা এনেছেন, এইসব তথ্য নেওয়া শুরু হয়, তাহলে আপনি কেন শেয়ার কিনবেন? আপনি অন্য জায়গায় ইনভেস্ট করবেন, পুঁজিবাজারে আসতেই হবে। বিষয়টা তো এরকম না। একটা ফোন নিয়ে নিচ্ছি। না। দর্শক কে আছেন, কি জানতে চাচ্ছেন? দুঃখিত, লাইনটা কেটে গেছে। দর্শক আপনি আবার না, চেষ্টা করুন। অবশ্যই এই ক্যাপিটাল মার্কেট গভর্নমেন্ট চাচ্ছে ক্যাপিটাল মার্কেট ভালো হোক, কারণ অর্থনীতি স্ট্রঙ্গার অর্থনীতির জন্য ভালো ক্যাপিটাল মার্কেট দরকার। উপরের দিকে হয়তো এটা বুঝতেছে, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবে তাদের মধ্যে অনেক প্রবলেম আছে, তারা ইমপ্লিমেন্ট করছেন না। এই ক্যাপিটাল মার্কেটকে ভালো করার জন্য আপনি দেখেন মাননীয় মন্ত্রী উনি বলেছে যে এক্সপোজার লিমিটটা 2 বছর বাড়ায় দেওয়া হোক। এখন দেখেন বাংলাদেশ ব্যাংক রেগুলেটর করে না। তারা এটা করতেছে না। তাদের বক্তব্য হলো যে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে মানে শেষ এই পর্যন্ত টাইমের দেখি না, মধ্যে, দেখি না। কিন্তু তাতে তো লাভ হবে না। হয়তো অ্যাডজাস্টমেন্ট হবে, কিন্তু ওইসব ব্যাংক তো বাই করার ক্যাপাসিটি থাকবে না তাদের। তাদেরকে বাই করতে হলে আরো যে অন্যান্য ফ্যাক্টরগুলো, এই যে মাইনাস এটা কি একটা মেজর প্রবলেম? মানে যে কথাটা না, বললেন, আমি- এইটা আমি আপনার কাছে আসছি, এটা কি মেজর একটা প্রবলেম, মানে অন্যতম প্রধান সমস্যা এটা? যদি তাই হয়ে থাকে, এই ডিএসসি সিএসসি এসএসসির কাজ নয় এই এই এই- এই বিষয়টা যাতে তাড়াতাড়ি এটা সমাধান হয়, তার জন্য বিভিন্ন না, জায়গায় তারা দৌড়ঝাঁপ চেষ্টা করা? করতেছে এখন। আমি যতদূর জানি ডিএসসি এবং এসএসসি এটার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা করছেন না। জি, এটা করছেন না। আপনার কাছে আসছি, ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি মিলন বলছি ফার্মগেট এলাকা থেকে। জি বলুন। এই মার্কেট ওয়াচের যে ব্যাপারটা, যে দাম বাড়তে দিচ্ছে না, খালি চিঠি ইস্যু করতেছে এরা, এদের কি বেতন বাড়ে নাই? সরকারি ভাবে এদেরও তো বেতন বাড়ছে, তো এরা মার্কেট এরকম হস্তক্ষেপ কেন করে? কোনো দরকার আছে? ধন্যবাদ। জি ধন্যবাদ। জি, এটা যে জিনিসটা উনি বলছেন এক্সপোজার ডেফিনেটলি একটা থ্রেট। এক্সপোজারটা একটা ডেফিনেটলি থ্রেট। কেন? আপনি দেখেন যখন এই এক্সপোজার আপনার এক্সপোজারের মধ্যে যে ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশনগুলোর মধ্যেই প্রাইভেট কোম্পানির যে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু এর মধ্যেই ইনক্লুড করা আছে। সাবসিডিয়ারি কোম্পানিতে যে ইনভেস্টমেন্টটা সেটাও এই এক্সপোজারের মধ্যে ইনক্লুড করা আছে। ইভেন আপনার অন্যান্য উইদাউট লিস্টেড যেগুলো আপনার পাবলিক কোম্পানি কিন্তু নট লিস্টেড, এগুলোতে ইনভেস্টমেন্ট করলো, এটাও কিন্তু এক্সপোজারের মধ্যে আছে। ইদানিংকালে গভর্নমেন্ট কী করলেন, বাংলাদেশ ব্যাংক কী করলেন, যে ঠিক আছে সাবসিডিয়ারি কোম্পানিতে যে অ্যামাউন্টটা তারা ইনভেস্ট করেছে তো শেয়ার ক্যাপিটাল হিসেবে সেটাকে তারা এক্সপোজার থেকে বাদ দিয়েছে। এটা আসলে বাদ দেওয়া হয় না, এটা শুরুতে ছিল না, তারপরে আবার এটা Include করেছিল। include করেছে, এখন আবার- আবার এখন সেটা আবার- আগের জায়গায় হ্যাঁ, গিয়েছে। বাদ- একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আমি কোন থেকে বলছি। জি বলুন। আমি আসলে জানতে চাচ্ছি আপনার যে চিঠিপত্রের বিষয়ে। আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলুন। আচ্ছা, হ্যাঁ বলছি, মানে চিঠিপত্রের ব্যাপারে যে আলাপ আলোচনাটা হচ্ছে, জিএসসি চিঠি দিচ্ছে বা এসএসসি চিঠি দিচ্ছে, জি, মানে কেন দরটা বাড়তেছে সেটা জানতে চাচ্ছে। কিন্তু এখানে তো বলে না যে আপনি দর এর উপরে হতে পারবে না বা নিচে আসতে পারবে না। একজন অফিসার ওনার দায়িত্ব পালন করতেছে, এটা নিয়ে আসলে এত চিন্তা করার কিছুই নাই বলে মনে হচ্ছে আমার। আসলে এই ব্যাপারে যদি একটু আচ্ছা আলোচনা জি, করেন। ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আরেকজন দর্শক আছেন। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদ বলছি ঢাকা থেকে। জি বলুন। আমি বলছিলাম যে এই যে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, তারপরে ইব্রাহিম খালেদ বা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতেছে, এটা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করা উচিত যে এটার বাস্তবতা কতদূর। কারণ হয়েছে যে এটা আসলে বাস্তবে মার্কেট কেন ভালো হচ্ছে না, ওনাদের কথাটা কি ঠিক আছে কিনা, যদি তাদের জি কথা ঠিক দর্শক থাকে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জিয়া, ঢাকা থেকে বলতেছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো গিয়ে, যখন আপনার এই যে ইস্টার্ন লুব্রিকেন্টের মতো একটা শেয়ার যখন এই টানা 300 টাকা থেকে হল্টেড হতে হতে যখন 800 টাকার কাছাকাছি চলে যায়, তখন কিন্তু এসিসি ডিএসসি কোনো প্রশ্নই করে না। আর আপনারা দেখেন যে মানে যেসব শেয়ারের ইপিএস ভালো দেখাইছে, যেমন ধরেন অলটেক্স বা এবং অন্যান্য শেয়ারগুলা, অলটেক্স তো 33টা থেকে 2 দিনে কমায় নিয়ে আসছে আপনার 26 টাকা। হাউ ইজ ইট পসিবল? আই ডোন্ট নো। আমি দুইজন অতিথি আছে এখানে, ওই অতিথির মাধ্যমে আমি মানে বঙ্গবন্ধু কন্যা
জি দর্শক ধন্যবাদ এই যে দর্শক যারা প্রশ্ন করলেন সবারই প্রায় একই মতামত, যদি এই ব্যাপারে কিছু আমার বলেন। একটা জিনিস মনে হচ্ছে, যে শেয়ারটা দ্রুত বাড়ে 3-4-5 দিনে অনেক বেড়ে যায় 20% 30%, অটোমেটিক্যালি হয়তো বড় হাতে বা বড় কোনো ইনস্টিটিউশন বা মানে কিছু লোকে কিনে থাকে, তারা কিন্তু প্রফিটটা টেকিং করতে চায়, কন্টিনিউয়াস কিন্তু একটা বাড়বে না। জি প্রশ্নকর্তা যেটা বললেন, এটা অনেক কম দাম ছিল শেয়ারটা, 23-24 টাকা 25 টাকা ছিল, ওখান থেকে খুব দ্রুত কিন্তু 33 টাকা হয়েছে। জি মিজান ভাই যে জায়গায় ছিলেন দর্শকদের উত্তরগুলো যদি একটু সংক্ষেপে দেন, প্রশ্নের উত্তরগুলো। না, এটা আপনার কমেছে, আবার হয়তো বাড়বে। ওভারঅল আমার বক্তব্য হলো যে বাজারে আসলে ফান্ড কম আছে এবং আস্থার অভাব আছে। এই জায়গাটা কাজ করতে হবে বাজারকে ভালো করার জন্য। আপনার 2-4টা স্মল ক্যাপ বাড়লো কমলো, এতে কিন্তু বাজার হবে না। যেমন ইকুইটি মাইনাস ইনস্টিটিউশনের যে প্রবলেমটা, ইভেন কি বড় ব্রোকার হাউসে আপনার অনেক ক্লায়েন্ট, বড় বড় ক্লায়েন্ট যারা 20-50-100 কোটি 200 কোটি ইনভেস্ট করেছে, তারা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত। ওই জায়গাটায় কাজ করতে হবে, ওই জায়গাটা সুরাহা করতে হবে আগে। ওই জায়গায় কিন্তু কাজ করা হয় নাই, ইকুইটি মাইনাসের জায়গাটায় কিন্তু কাজ করা হয় নাই, এই জায়গাটায় কাজ করতে হবে। এখানে ওই অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আমি কয়েকদিন আগেও বলেছি যে বাংলাদেশ ব্যাংকে অনেক টাকা আছে, তারা যদি একটা স্কিমের মাধ্যমে একটা স্কিম করে 4-5% বা 6% ইন্টারেস্টে টাকা দেয়, 10-12 হাজার কোটি টাকা, তাহলে ইকুইটি মাইনাসের ওই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হইতে পারে এবং ওই অ্যাকাউন্টগুলো তখন মানে ইনস্টিটিউশনে যেগুলি আছে তারা ইনস্টিটিউশন ট্রেড করবে, কারণ ওইগুলো তো এখন মানে ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে, শুধু ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে, এই ইন্টারেস্ট কোনো দিন পাবে না, ইভেন কি অরিজিনাল টাকাও পাবে না। তো এইখানে কারণ গভর্নমেন্টের তো এই পলিসি আছে, অনেক বড় বড় ব্যবসায়ী 500, 1000, 2000 কোটি টাকা যারা লোন নিয়েছে তাদের রিশিডিউলিং করেছে, তাদেরকে আবার টাকা দিয়েছে। তো এইখানে 10-12 হাজার কোটি টাকা তো খুব বেশি না, যেখানে কয়েক কোটি লোকের ভাগ্য এখান থেকে নির্ধারিত হচ্ছে। দেশের ইকোনমির একটা বিরাট মানে হতে পারে আর কি, একটা স্ট্রং ফুটিং হতে পারে এই ক্যাপিটাল মার্কেট। তো ওইখানে বাংলাদেশ ব্যাংক যদি একটা স্কিমের মাধ্যমে এই টাকাটা দিয়ে দেয়, তাহলে ইকুইটি মাইনাসটা কি হলো, এটা চলে গেল, চলে যাওয়ার পরে ওই অ্যাকাউন্টগুলো ট্রেড হবে। মার্কেট কিন্তু সম্প্রতি একটা কাজ করেছে, আপনি জানেন কিনা, সেটা হচ্ছে যে কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে মানে 3 কোটি, আমি সঠিক ফিগারটা মনে নেই, এরকম এর বেশি টাকা দিতে পারবে না কোনো ব্যাংক। তাই যদি হয় তাহলে তো মানে কোনো ব্রোকারেজ হাউস কোন ব্যাংক থেকে টাকা নেবে, টাকাটা পাবে কোত্থেকে? না, সেটা একটা স্কিমের মাধ্যমে আপনার ব্যাংকগুলোকে দিবে বা বড় ব্রোকার হাউসগুলিকে দিবে। এটা তো সলভ করতে হবে, এই জিনিসটা কিন্তু সুরাহা করতে হবে। আদারওয়াইজ কিন্তু মার্কেট কয়েকদিন বাড়বে, আবার পড়ে যাবে, আগের জায়গায় চলে যাবে, এবং এই যে আস্থাটা নষ্ট হয়ে, আস্থার জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। দুটো মেইন issue- সমস্যাগুলো দুটো কি issue এখন? নিয়ে আমি কথা বলি। একটা হলো অ্যাক্সেস এক্সপোজার, আর একটা হলো মার্জিন লোন ইস্যু। অ্যাক্সেস এক্সপোজারের যে ইস্যুটা, সেটাকে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই এটা আরও দেখা দরকার যে এক্সপোজার আপনার ওই সাবসিডিয়ারি কোম্পানিতে যে ক্যাপিটালটা এই এক্সপোজার ক্যালকুলেশন থেকে বাদ দেওয়ার পরেও এখনও 7-8 হাজার কোটি টাকা অ্যাক্সেস এক্সপোজার রয়ে গেছে। এই এক্সপোজারটাকে আপনার মিটিগেট করতে গেলে আপনি 2 বছর সময় বাড়িয়ে দিলে প্রবলেমটা তো সলভ হবে না। যখনই কেন সলভ হবে না, যখন এই মার্কেট একটু ভাইব্রেন্ট হতে চাইবে, তখনই তো ওদের এইটাকে অ্যাডজাস্ট করার জন্য সেল প্রেসার চলে আসবে। আমাদের এখন দরকারটা কি? আমাদের দরকার হলো সেল প্রেসারকে এটাকে চেক দিতে হবে, আর আমাদের বাই প্রেসার ক্রিয়েট করতে হবে। ইনস্টিটিউশনগুলো কি বাই প্রেসার ক্রিয়েট করতে পারতেছে? ওরা তো অ্যাক্সেস এক্সপোজার নিয়ে বসে আছে। যদি অ্যাক্সেস এক্সপোজার নিয়ে বসে থাকে, তাহলে বাই প্রেসারটা ক্রিয়েট কীভাবে হবে? অপরদিকে আপনি দেখেন এখন সাপ্লাই তো, এরপরও আপনি নতুন আইপিও আসতেছে, এসে সাপ্লাই আপনার বাড়তেছে, ডিমান্ড ক্রিয়েট হচ্ছে না কিন্তু সাপ্লাইটা বাড়তেছে। তাহলে আপনি এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন? আমি মনে করি এই 2 বছরের টাইমটা, এটা সার্কুলারও তো ইস্যু হয়নি এখন, না এখনো হয়নি। হয় নাই। এরপরেও আমি মনে করি এটা ওদেরকে, যাদের এক্সপোজারটা এখনো অ্যাক্সেস আছে, ওদেরকে দেওয়া উচিত। ওরা যেন ওই মানে বোনাস স্টক ডিভিডেন্ড দিয়ে তার ক্যাপিটাল বেসটা আস্তে আস্তে বাড়িয়ে ফেলে, একটা স্টেজে গিয়ে অটোমেটিক্যালি আপনার এই তার এক্সপোজারের সাথে তার ক্যাপিটালের ম্যাচিং, যেন ইকুইটির যেন ম্যাচিংটা হয়ে যায়, এটা একটা করতে হবে। আদারওয়াইজ
আপনি সময়টা বাড়িয়ে দিলেই তো প্রবলেমটা সলভ হচ্ছে না। কেন সলভ হচ্ছে না? ওই যে প্রবলেমটা হচ্ছে বাড়তে, শেয়ারের প্রাইসটা যখনই একটু বাড়তে যাবে তখনই সেল প্রেশারটা চলে আসবে। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু আসেন আপনি মার্জিন লোন ইস্যু। উনি যে কথাটা বললেন, জি। মার্জিন লোন ইস্যুটা রিয়ালি একটা বড় ইস্যু। আপনি, আমি বলবো না আপনার 2010-এর যে প্রাইসটা, ওটার কথা আমি বলবো না। ইভেন 2011-12-তে যে প্রাইসে শেয়ারটা বাই করেছিল, তখন তো একটা রিজনেবল প্রাইস এসে নেমে গেছিলো। ওই প্রাইসেও কি আপনার ইকুইটি আছে? ওই প্রাইসেও কিন্তু ইকুইটি নেগেটিভ হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। আপনি দেখেন ওয়েস্টার্ন মেরিন, এটা 6-7 মাস আগে আসছে মার্কেটে এসে, তখন প্রথম অবস্থায় মার্কেটে যে প্রাইসে ট্রেড হয়েছিল, সেই প্রাইসে যদি কেউ মার্চেন্ট লোনটা অ্যাভেল করে থাকে, 50 টাকা 60 টাকা প্রাইসও যদি মার্জিন লোনটা অ্যাভেল করে থাকে, আজকে প্রাইস তার 24 টাকা, তার কি ইকুইটি আছে? তার ইকুইটি নেগেটিভ হয় নাই? আমি তো 2011, 12, 13-এর কথা বাদিয়ে দিলাম, 6-7 মাস আগের কথাই বলতেছি। আপনি আবারও আসতেছে ওই তিতাস গ্যাস 75 টাকা ইজ রিজনেবল প্রাইস। সেই প্রাইসে যারা মার্জিন লোন অ্যাভেল করেছে, মার্জিন লোন নিয়েছে, এখন তার 40 টাকায় প্রাইস চলে আসে। ইভেন নেক্সট কোয়ার্টারে যদি তার রিপোর্ট আরও আবার খারাপ আসে, তাহলে আরও এটা ডাউন হবে। আপনি তার মার্জিন লোনের অ্যাভেল করার জন্য তার ইকুইটিটা মাইনাস হচ্ছে না? মানে এক্ষেত্রে আসলে কি করা যায়? এই যে লোন রেশিও যেটা সেটা ফিক্সড করে দেয়া আছে, এখন 0.5-এর বেশি নিতে পারছে না, প্লাস আপনার যে 40Pর উপরে গেলে লোন পাবে না। তো এখন 40Pর মধ্যে যেগুলো আছে সবগুলোই কি ভালো কোম্পানি, কিংবা 40Pর ওপরে যেটা হঠাৎ করে কোনো এক কোয়ার্টারে খারাপ হলো, এই কারণে চলে গেল 40Pর ওপরে, মানে সেটা লোন পাবে না? মানে এই বিষয়টা কি এখনো যেটা আগের বিদ্যমান আইন যেটা বলবৎ আছে সেটা কি ঠিক আছে কিনা? দুটা জিনিস আমি এখানে আপনাকে বলবো। একটা জিনিস হলো কি, যে রেগুলেটরি যে ডিসিশনগুলো না হয়, এটা একটু চিন্তা ভাবনা করে নেওয়া দরকার। 2 নম্বর জিনিসটা হলো যে ইদানিংকালে যে আইপিওগুলো আসছে, তার কোয়ালিটি নিয়ে কোশ্চেন রয়েছে। ইনিশিয়াল স্টেজে মার্কেটে যে প্লেটা করতেছে, এটা একটু, এখানে একটু আমার মনে হয় মনিটরিংয়ের দরকার আছে। কিন্তু নতুবা 7-8 মাস পরেই দেখা যাচ্ছে তার প্রাইসটা যে লেভেলে নামতেছে, এতে করে তার ইকুইটি নেগেটিভ হয়ে যাচ্ছে, যদি কেউ লোন অ্যাভেল করে থাকে, তাই নয় কি? তো এটাকে কীভাবে অ্যাড্রেস করবেন, এটা করা দরকার, মানে রেগুলেটরি বডিগুলোকে দেখা দরকার। আরেকটা জিনিস হলো, মার্চেন্ট ব্যাংক যে লোনগুলো প্রোভাইড করেছে ক্লায়েন্টগুলোকে বা বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে, ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যে লোন শেয়ার কিনে যে ওর যে বিরাট একটা লসের মধ্যে রয়েছে, সেইগুলোকে কিভাবে অ্যাড্রেস করবে, সেই মার্চেন্ট ব্যাংকগুলো তার ইন্ডিভিজুয়াল নিয়ে, তার প্রপোজাল নিয়ে তার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা সিটিং দেওয়া দরকার। সিটিং দিয়ে এই প্রবলেমগুলোকে সলভ করা দরকার। আদারওয়াইজ মার্জিন লোনের ইস্যুটা সলভ না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ না হলে মার্কেট কিভাবে অ্যাক্টিভ হবে? জি বিজন ভাই, মানে এত হতাশা, এত হস্তক্ষেপের কথা বলা হয়, বাধা দেওয়ার কথা বলা হয়, ওভার মনিটরিংয়ের কথা বলা হয়, তারপরেও কিন্তু আমরা কিছু বিষয় পজিটিভলি দেখি। যেমন আপনি ধরেন বিএসসিসির যারা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, কমিশনার বা চেয়ারম্যান থেকে শুরু করে, তারা কিন্তু যথেষ্ট কাজ করছেন। আমি যতদূর জানি যে মানে অফিস আওয়ারের পরেও তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বা ডিএসসির যারা এমডি যিনি আছেন বা বোর্ডে যারা আছেন, তারা কিন্তু অনেক কাজ করছেন। তো এগুলোর রেজাল্ট কেন এখনো আসছে না, আমরা দেখছি না কেন? না, এগুলোর হয়তো কিছুটা ভুল করেছে তারা। আমার মনে হয় বাই দিস টাইম তাদের কাছে এইসব মেসেজ গিয়েছে, এসএসসির কাছেও গিয়েছে, তারপর ডিএসসির কাছেও গিয়েছে। তারা হয়তো নেক্সট আর কি তারা মনিটরিংয়ের ব্যাপারে আরও কেয়ারফুল হবেন এবং সাবধানতার সাথে সার্ভিলেন্স হবে, তারা হয়তো মানে চিন্তা করতেছে আর কি। আর বড় কথা হলো গভর্নমেন্ট পলিসিতে আপনার বাজারে ফান্ড ইনজেক্ট করাতে হবে। যেই বড় বড় প্রবলেমগুলো আছে, যে আনিস ভাই বলল যে ইকুইটি মাইনাসের অ্যাকাউন্টগুলোকে, তারা তো বড় ইনভেস্টার, অনেকে দেউলিয়া হয়ে গেছে। আপনার 50 কোটি 100 কোটি টাকার লোক, তার মানে টাকা চলে গেছে, মাইনাস হয়ে গেছে। সে তার 50 কোটি টাকা নিয়ে আসছে, সমস্ত সে আরও 100 কোটি টাকা লোন নিয়েছে, তার শেয়ারের ভ্যালু আছে হয়তো 20 কোটি টাকা, 30 কোটি টাকা, তার ক্যাপিটালই তো নাই। তো ব্যাংক কোত্থেকে ক্যাপিটালটা পাবে? সেই জায়গাটা আসলে ইকুইটি মাইনাসটাকে একটা লেভেলে নিয়ে আসতে হবে, ট্রেড করাইতে হবে। কারণ ভলিউম ট্রেড হইতে হইলে
ইনস্টিটিউশনকে অ্যাক্টিভ করতে হবে। আর বাংলাদেশ ব্যাংক যে বলছে যে তাদের আর মানে প্রেসার সেল করতে হবে না, কিন্তু তারা তো বাই করতে পারছে না, তাদের তো ক্যাপাসিটি নাই। বাই করতে হলে তাদের টাকার দরকার। সুতরাং পলিসিতে ওইটা আরও কিছুটা নমনীয়তা আনতে হবে, চেঞ্জ করতে হবে। তো এইগুলি মানে মার্কেটে লিকুইডিটি বাড়াইতে হবে। দেখেন যে আপনি যেটা বললেন পলিসি, গভর্নমেন্ট পলিসি এমন হওয়া উচিত যাতে বাজারে ফান্ড আসে। Right. কিন্তু আপনি মানুষের হাতে টাকা আছে, ব্যাংকে টাকা অনেকেই এখন রাখছে না, কারণ ওখানে রাখলে তেমন প্রফিট হচ্ছে না, বা এফডিআর এর রেট কমে গেছে, সঞ্চয়পত্রের সুদের হার অনেক কমে গেছে। তো এই অবস্থায় মানুষের হাতে টাকা আছে, সে যদি বিকল্প পথ দেখে যে ক্যাপিটাল মার্কেটে গেলে আমার প্রফিট হচ্ছে, শুধু এমনিই আসবে। এখানে আপনার পলিসি করে আনার চেয়ে এইখানে আপনার পরিবেশটা যদি এরকম হয় যে এখানে কিছু ব্যবসা হচ্ছে, 2008, 9, 10 এই সময়টায় প্রচুর এসেছে না। তারপর আমরা সম্প্রতি যে গত 3-4 বছর ধরে যেটা দেখলাম আইপিওতে যেটা প্রাইমারি মার্কেটে অ্যাপ্লাই করছে না, কেন করছে? এখানে গেলে মুনাফা হচ্ছে, আমি যে শেয়ারটা অ্যাপ্লাই করে পাচ্ছি সেটা 2, 3, 4, 5 গুণ দামে আমি বাজারে বেচতে পারছি। তার মানে আপনি প্রফিট দিলে বিনিয়োগকারীরা কিন্তু আসবে। এখন প্রফিটের যে জায়গাটা, সেটা যদি আপনি সেই পরিবেশটা সৃষ্টি না করতে পারেন, সেই জায়গাটায় কি এখন নজর দেওয়ার সময় না, আসছে? বড় সিদ্ধান্ত আসতে পারে ইন দ্যাট কেস। আমি যেটা বলছিলাম আর কি, ধরেন যদি গভর্নমেন্ট এরকম একটা সুযোগ যে দেয় যে 2 বছর বা 3 বছর একটা শেয়ার কিনলে আপনার মানিটা কোত্থেকে আসলো এটা দেখা হবে না, বাট শেয়ারটা আপনার 2-3 বছর রাখতে হবে। ইন দ্যাট কেস কিন্তু অনেক ফান্ড আসতে পারে। এর আগেও কিন্তু একটা হয়েছিল, মার্কেট অনেক আগে খারাপ ছিল, তখন কিন্তু এরকম একটা 19 আর কি, যে ইয়া ছিল আর কি, ওতে করে 3 বছর যদি একটা শেয়ার সে মেনটেন করতো, তাইলে ওখানে কোশ্চেন করা হইতো না টাকাটা কোত্থেকে আসছে। এতে করে কিন্তু একটা ফান্ড, বড় ফান্ড, এখানে আইডেল ফান্ড চলে আসতো। তো সেটা একটা করতে পারে গভর্নমেন্ট। নেক্সট বাজেট আছে জুন মাসে, ওই রকম যে 3 বছর না করলো 2 বছর করলো, যে 2 বছর একটা শেয়ার কিনে রাখতে হবে, তাকে ডিভিডেন্ড নিতে হবে। মানে কথা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাইট, এটা কিন্তু গভর্নমেন্ট এই পলিসি দিতে পারে। তারপরে 10-12 হাজার কোটি টাকা একটা ক্যাপিটাল মার্কেটের জন্য, 33 লাখ বিও আছে এখানে, 3-4 কোটি লোক ইনভলভ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। সেখানে 10-12 হাজার কোটি টাকাটা তো দিয়ে দিতে বলছি না আমি, সেটা একটা প্রজেক্টের মাধ্যমে কম ইন্টারেস্ট রেটে সেই টাকাটা ইনস্টিটিউশনগুলিকে এখানে দিবে। আরেকটা পজিটিভ জিনিস হলো যে ক্যাপিটাল মার্কেট যখন কোনো ব্যাংক লোন দেয়, সেটা কিন্তু পাওয়ার নিশ্চয়তা শতভাগ থাকে। একদম আর 100%। ব্যক্তি বিনিয়োগকারী যারা আছেন, ইন্ডাস্ট্রি করছেন, তারা কিন্তু ওই লোনটা আমরা বেশিরভাগ দেখছি যে এনপিএল এখন খুবই বাজে অবস্থা। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, কি জানতে যাচ্ছেন? হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি সম্মানিত দুইজন অতিথি নিয়ে আমার একটা ছোট্ট দুইটা প্রশ্ন। জি। যে সমস্ত শেয়ার 2-3 দিন প্রাইস হাই হয়, ডিএসসি তে কি কোয়ারি করা হয়? আমার প্রশ্ন হলো প্রাইস আর্নিং রেশিও কত ক্রস করলে কোয়ারি করা হয়, আর কোয়ারির কোন নীতিমালা আছে কি? জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি বগুড়া থেকে রাজু বলছিলাম। জি ভাই, এই যে আপনারা অনেক সময় টিভিতে আপনারা যে মেহমানেরা আসেন, আপনারা বলেন পিও রেশিও, মানে কোম্পানির গ্রোথ দেখে আপনারা ইনভেস্ট করবেন। তো ইনভেস্ট যখন আমরা করি আর তখন মার্কেট ফল করে, এটা তখন আর ডিএসসি কেউ তদন্ত করে না। পিও রেশিও দেখা যেখানে মানে বটম লেভেলে যখন ইনভেস্ট করা হয়, তারপরও যখন আবার কমে, তখন আবার 2 টাকা বাড়লে ডিএসসি তদন্ত করে। জি ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। আরেকটা ফোন আছে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম রাজীব। জি রাজীব সাহেব বলেন। জি, আমার কথা হলো মানে মিথুনিটিং ভালো ইপিএস দেখাইছে, অলটেক্স, সাইড পাওয়ার, এগুলি ইপিএস ভালো দেখাইছে, কিন্তু মানে মার্কেটে মাইনাসে, ওদের শেয়ার দিন দিন কমতেছে। জি ধন্যবাদ। অলটেক্স, মিথুন নিটিং আর সাই পাওয়ার, আমি যতদূর জানি যে অলটেক্সের ব্যাপারে
ডিএসসি সিএসসি থেকে হয়তো তদন্ত একটা হচ্ছে, বিভিন্ন হাউজে চিঠি দেওয়া হয়েছে, এটা একটা কারণ হতে পারে। অথবা হতে পারে যে এটা অনেক বেড়েছে, হয়তো একটু কমেছে, আবার আপনি দেখেন। আর যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রায় একই রকম। এবং পি রেশিওর ব্যাপারটা ছিল, দর্শক আপনার কাছে জানাই যে এখানে আসলে এরকম কোনো নীতিমালা নেই বাংলাদেশের কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনে যে এটা কত বাড়তে পারবে কত কমবে। এটা আসলে ডিএসসি সিএসসি বা এসএসসি দেখছে এখানে অনিয়ম হচ্ছে কিনা, কিন্তু তারা যেভাবে দেখছেন হয়তো সেই ওয়েটা হয়তো ঠিক নেই। জি না, দর্শক যে বললেন তারা অবশ্যই মনিটরিং করতে পারে। তারা তো এখন সার্ভিলেন্সের সফটওয়্যার আছে, ওইভাবে তারা দেখতেছে। তারা অনেক সময় দেখে যে একটা হাউস থেকে বা দুইটা হাউস থেকে অতি দ্রুত মানে শেয়ারটা বাই হচ্ছে, অতি দ্রুত বাই হচ্ছে, তখন তাদের কাছে একটা সন্দেহ হয় যে এটা কোনো ম্যানিপুলেশন কিনা, বা তিনটা হাউস থেকে অতি দ্রুত কিন্তু প্রাইসটা হয়ে যায় এবং ভলিউম শেয়ার ট্রেড হয়, এরকম একদিন দুই দিন তিন দিন হয়। একজন দর্শক বলতে চেয়েছেন যে এই যেটা হয় বুঝলাম সেটা স্বাভাবিক, কিন্তু এটা তো উল্টোটাও হয়, তখন তারা দেখেন না? না, আমি আগেই বলছি যে একটা শেয়ার যখন দ্রুত উঠে 2-3 দিনে 20-30% বাড়ে, তখন আবার দ্রুত কিন্তু পড়তে পারে। যদি ফান্ডামেন্টালি এটা ভালো হয়, অবশ্যই এটা এখন ফান্ডামেন্টাল বলতে তো অনেক জিনিস মিন করে, শুধু আপনার পি কম হলে যে ফান্ডামেন্টালি ভালো। কারণ অনেক কোম্পানি, টেক্সটাইলের কোম্পানি দেখেন আপনি 2010-এর পরে এসছে, তারা এক বছর 100% ডিভিডেন্ড দিয়েছে, পরের বছর 10% দিয়েছে। কারণ অনেক উদ্যোক্তা, অসৎ উদ্যোক্তা আছেন, তো এখানে অনেক কিছু আছে, এটা দেখতে হবে। আপনার অলটেক্সের শেয়ার দেখেন, কয়েক বছর থেকে তাদের পারফরমেন্স কিন্তু অত্যন্ত খারাপ ছিল, খুবই খারাপ পারফরমেন্স ছিল। এখন রিসেন্টলি শেয়ারটা কিন্তু হঠাৎ করে অনেক দূর হয়েছে, আপনার অনেক নিচে ছিল, সেখানে 2-3 টাকা পড়তে পারে। আবার যদি, যেহেতু ওর আর্নিং ভালো এসছে, আবার শেয়ারটা বেড়ে যাবে, আবার অন্য কোনো হ্যান্ডসে বাই হবে। একদম শেষ পর্যায়ে ওনার সাথে আমি এটা একমত। যদি তার আর্নিং এর সাথে নেক্সট কোয়ার্টারগুলোর আর্নিং ম্যাচিং থাকে, তাহলে শেয়ারটার প্রাইস কিন্তু সাস্টেইন করবে এবং এটা আস্তে আস্তে আবার গ্রোথ হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ডিপেন্ড করতেছে তার আর্নিংস প্যাটার্নের উপরে এবং তার ডিভিডেন্ড পলিসির উপরে। ডিভিডেন্ড পলিসিতে যদি তার গ্রোথ থাকে, আর্নিং প্যাটার্নে তার গ্রোথ থাকে, অবশ্যই শেয়ারটার প্রাইস একটা লেভেলে সেট হবে। তাই যদি হয় আমি বিনিয়োগকারীদের পক্ষে কথাটা বলছি, সেটা হচ্ছে যে ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল এগুলোর তো গ্রোথ অনেক ভালো, ইপিএস এর গ্রোথও ভালো গত বেশিরভাগেরই, আবার ডিভিডেন্ডের গ্রোথও ভালো, তাহলে সেগুলো কিনে বিনিয়োগকারীরা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? প্রশ্নটা হলো এখানে যে ওই সমস্ত লার্জ ক্যাপিটালের শেয়ারে ইনভেস্টমেন্ট করার মতো পুঁজি এখন মার্কেটে নেই। কারণ যে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টরগুলো, সেই ইনভেস্টরগুলো সবাই স্টাক আপ হয়ে গেছে। তাই যদি হয় তাহলে যে লো পেইড আপ বা মানে কম মূলধনী যে শেয়ারগুলো আছে বা মাঝামাঝি মূলধনের যে কোম্পানিগুলো আছে, এগুলোর তো তাহলে বাড়তে পারে, এগুলো বাড়তে পারে। তাই যদি আপনি ওগুলো আটকে দেন, ওগুলো আটকে দিলে তাহলে তো মানে কোনোটাই ব্যালেন্স হবে না। আপনার সাথে একমত, ওইটাই একদম শেষ পর্যায়ে ওই ইস্যুটাতে আসতেছিলাম, যেটা স্মল ক্যাপ এবং মিড ক্যাপের শেয়ারগুলোকে নিয়ে যারা মার্কেটে একটু অ্যাক্টিভ আছেন, তারা একটু প্লে করার চেষ্টা করতেছেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে মার্কেটে একটা কনফিডেন্স আসবে, তখন আস্তে আস্তে কিন্তু বাইরের থেকে বিনিয়োগকারীরা বা ট্রেডাররা এসে যাবে মার্কেটে। ওই সুযোগটা রেগুলেটরদেরকে দেওয়া উচিত। ওইখানে যদি স্পিড ব্রেকারের মতো ব্রেক করে দেওয়া হয়, তাহলে কিন্তু কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে। একদম 20 সেকেন্ডের জন্য যে আমি এত কিছুর পরেও আশাবাদী। আমার মনে হয় 5,000 5,500 পর্যন্ত মার্কেট পর্যন্ত, ইন্ডেক্স পর্যন্ত একটু মনিটরিংটা যদি লিবারেলি করা হয়, তাহলে হয়তো আস্থাটা বাড়বে, শেয়ার চেঞ্জ হবে, প্রাইসের আজকে এই কটা বাড়বে, কালকে ওই কটা বাড়বে, এইভাবে হয়তো ঠিক হবে। আমি আশাবাদী মার্কেট ভালো হবে। জি, মিজান ভাই, আনিস ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করছি বাজারে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে এবং নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা তাদের সঠিক কাজটি করবেন, মনিটরিং করবেন, তবে সেটি যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত যাতে না হয়। বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করেন মুনাফার আশায়, কিন্তু যখন বার্লি মনিটরিংটা হয় তখন মনে হয় যে বিনিয়োগকারীরা এখানে মুনাফা করতে আসছেন, কিন্তু রেগুলেটররা সেটা চাচ্ছেন না। বিষয়টা সেরকম যেন না হয়, সেই বিষয়টি রেগুলেটররা ভেবে দেখবেন, এই আশা রাখছি। আগামীকালকে দেখা হবে অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।